সক্রিয় সভাপতি মহাশয় এবং মঞ্চে আমাদের জেলা সাহেব পশ্চিম মেদিনীপুরে এখন অফিসার হয়ে কাজ করছে। তো এই সাহেব আমাদের কাঁথি 3 নম্বর ব্লকে মালিকা 3 নম্বর ব্লক, কাঁথি 3 নম্বর ব্লক, ইনি এগ্রিকালচার দপ্তরে ছিলেন এডিও সাহেব হিসাবে। তো ইনি 12 বছর এখানে থেকে যান। তবে ইনি আমাকে নিয়ে মাছ ভাজার মতো ভেজেছে। আমাকে কতবার পরীক্ষা দিতে হয়েছে আর কতবার কি করেছে এই সাহেব জানে। তবে আমি এটার বিষয়ে আমি প্রস্তুত ছিলাম যে সাহেব যত কিছু করে না কেন আমি এইভাবে উত্তীর্ণ হব। তো ইনার আমার যে উৎসাহ দেখে তিনি 2009 সালে কলকাতা নরেন্দ্রপুরে ট্রেনিংয়ে পাঠিয়ে দিলেন। তো জেলায় ব্লকে প্রথম স্থান দখল করে তারপরে আমি কলকাতা নরেন্দ্রপুরে যাই। তো সেখানে ট্রেনিং আমি শেষ করি। সেখানে যে আমাদের এগ্রিকালচার ডক্টরের অমিয় কুমার রায়, আশুতোষ ঘোষ, অমরকান্ত হাজরা আর প্রিন্সিপাল মানস ঘোষ, এইসব ডক্টরের যে উনি আমাদের ক্লাস করেছেন। তো সেখানে আমি দেখলাম যে এই ক্লাসটা যে হচ্ছে খুবই ভালো হচ্ছে, কিন্তু একটা একটা স্থানে গন্ডগোল হয়ে যাচ্ছে। কেননা এরা বই নিয়ে কথা আলোচনা করছে। তো প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করলাম আমি যে এই ক্লাসটা ভুল হয়ে গেছে। তো সেখানেও সেই ক্লাসটা আমি করলাম। তারপরে ঘুরে এসে আমি সাহেবকে বললাম এই বৃত্তান্ত। তিনি আবার কিছুদিন পরে হুগলিতে পাঠিয়ে, তো হুগলিতেও আমি ট্রেনিং শেষ করলাম। তারপরে বললো যে তোমাকে নদিয়া যেতে হবে। তো নদিয়া আমি ডক্টর বিধানচন্দ্র রায় কৃষি বিদ্যালয়ে আমি ট্রেনিং শেষ করেছি। তো আমার যে বিষয়টা যা কিছু করেছেন উনি করেছেন, যে আমি একটা সাধারণ কৃষক, আমি কোথায় গেছি নদিয়া ইউনিভার্সিটিতে। তাহলে আমি তো একটা সাধারণ কৃষক, আমাকে ডব্লিউএস অফিসার যদি কলকাতা নদিয়া ইউনিভার্সিটিতে পুরীতে নিয়ে যায়, তাহলে আমার আর কি বেশি আমার আর। সেই জন্য আমি আপনাদের কাছে এই জৈব কথায় চাষ করে আমার কৃষি এই যে ইউটিউব চ্যানেল কৃষি কথা কাছে ভাষা মন্ডলে ভিডিও আপনারা দেখবেন। 240 পিস ভিডিও আমি দিচ্ছি এবং ফেসবুকেও দেখবেন। এই ভাষা মন্ডল ইংরেজিতে লিখবেন, দেখতে পাবেন যে জৈব কথায় চাষ করে আমি দেখাচ্ছি এবং করছি নিজে। এবং 2025 সালে আমি বৈশাখ মাসে ঢেঁড়স চাষ করেছি। এখন আমার কাছে ঢেঁড়স আছে। তো আমি করেছিলাম বৈশাখের 15 তারিখ, রাধিকা কোম্পানি ঢেঁড়স। এখন সেই ঢেঁড়স এখনো বেরোচ্ছে। তাহলে একটা ঢেঁড়স বাগানে মানে ঢেঁড়স চাষ করেছে রাধিকা কবে করেছে? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে ঢেঁড়স সাধারণত করলে একটু অল্প দিনের মধ্যে ফলন দিয়ে আসছে। তো বৈশাখ মাসে আর কার্তিক মাস ওইটা শুনুন ভালো। অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত এই ঢেঁড়সটি আপনারা দেখতে পাবেন, ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। এখন 20-25 করে ঢেঁড়স বেরোচ্ছে কিনা আপনারা সেখানেও দেখতে পাবেন। তুমি ধরো যে কত বাংলা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। তো জৈবটা কি কথাটা বলি, আমরা যে জৈবটা যে চাষ করছি বা আপনাদের বলছি এই মাছটা বাঁচায় আপনাদের এই যে ফল না থাকার জন্য মাটি ডাউন হয়ে যায়। আপনাদের মাটি খুব উন্নত মানের, আর আমার মাটি সাহেব দেখেছেন এঁটেল মাটি। তাতে আমি 10 কিলো ওলও করেছি, 7 কিলো কফিও করেছি, 7 কিলো মূলাও করেছি। আর সব কিছু উনি পুরস্কৃত করেছেন। আমি প্রত্যেক ব্লকে কৃষি প্রদর্শনী যাই, এমনকি কলকাতা নরেন্দ্রপুর পর্যন্ত আমি কৃষি প্রদর্শনী করি। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই পচা খড়টা আমরা কিরকম ব্যবহার করি। আমরা গাদাকে আষাঢ় মাসের দিকে খুলে দিই, খুলে দিয়ে জল ফুটিয়ে পচিয়ে নেব। তাতে কি হবে না কেমন এসে যাবে। দেখবেন কেমন
এসে গেলে দেখবেন ভার্মি কম্পোস্টের মতো দানা হয়ে গেছে। তাহলে সেগুলি কিছু আমরা বের করে নিলাম, বাকি যে পচা খড়টা মাটির সঙ্গে আমরা মিশিয়ে নিই। খড়ের দাম খুবই অল্প স্বল্প, 50 টাকা, আপনার কোন হিসাবে ধরলে 50 টাকা হবে। আমার এবছর 30 টন খড় আমি ব্যবহার করি। আর কি না, খেসারি ভুসি আপনাদের এই এলাকা হয়নি, এতে রাইজোবিয়াম আছে। আর এই যে গোময়, যেটা ফুটিয়ে আমাদের ব্যবহার করছি, তো এই গোময়টি আমাকে সঙ্গে করতে হবে। আর এটা 3টা পার্ট সাহেব বলেছিলেন, এর পার্সেন্টের ভাগটা আমি এখানে বলছি। পার্সেন্টের ভাগটা খেসারি ভুসি 1 ঝুড়ি, গোময় 1 ঝুড়ি, পচা খড় 1 ঝুড়ি, এটাকে মিক্স করে মাটিতে ছড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা যখন জৈব বেশি পরিমাণে ব্যবহার করতে যাব, তখন গাছে উত্তেজনা শক্তি বাড়বে। আপনারা রাসায়নিক সার কতটা দিবে না দিবে আপনা আপনি আপনারা দিবেন, এটা হচ্ছে বিষয়। আর আমাদের যে এই পেঁপে, এই দাদাদের পেঁপে দেখলাম, পেঁপে আমি 2018 সালে আমি বসিয়েছিলাম। আমার পেঁপে এখনো কাছে আছে, 1 কেজি আছে। আমি 7 কেজি করেছি, প্রথম স্থান দখল করেছি এই জৈব পদ্ধতি। যাই হোক, সেই পেঁপে গাছটা এখন 5 বছর ফল হয়েছে, এখনো 25 ফুট গাছ হয়েছে। আপনারা সেই ভিডিওটাও দেখবেন। কি বলছেন? যাই হোক, এখন কথা হচ্ছে এই যে বন্ধ আছে নাকি? আমি ব্লক থেকে নরেন্দ্রপুর, হুগলি থেকে নদিয়া, সেই নিম পাতাকে আমরা গুঁড়া করবো। আমরা খরচা করবো না, কেননা আমরা খরচা করলে আমাদের ডেভেলপ কম, আমরা খরচা যাতে কম হয় সেই ব্যবস্থা করবো। কলেজটা দিতে বলছে, সেটা লাইন ভালো করে হামাবস্থায় পিষে নিই, তো আমরা সেই কম্পোস্টের সঙ্গে নিমটা দিই। এতে কি হবে না, গাছ যখন ভিজা থাকে তখন সাদা মাছিও কম আসে। সাদা মাছি আসে যে একবারে নিশ্চিন্ত হবে তা নয়, সাদা মাছি আসবে। এবং এই যে আমাদের যে পোকা, সাদা মাকড়ও আছে, এই যে সবুজ টাইপের মাকড়, যেটা সাদা মাছির সঙ্গে থাকে, সবুজ মাছি আপনারা বলেন, সেটাও কম। নিম পিতা থাকলে সবকিছু কম হবে। 2025 সালে রাধিকা কোম্পানির ধান আমরা দেখে, ভেন্ডার কোম্পানির রাধিকা কিরকম হয়েছে আপনাদের ইউটিউব চ্যানেলে সব ভিডিও আপনারা দেখতে পাবেন। শুধু জৈবতে কি করে এই ধানটি হচ্ছে, কলকাতা নরেন্দ্রপুরেও জৈব পথায় চাষ করে দেখাচ্ছে, এবং নদিয়াতেও জৈব পথায় চাষ করে দেখাচ্ছে যে কিভাবে চাষটা আমাদের করতে হবে। সেখান থেকে গিয়ে আমার চোখ খুলে গেল। আমি কিন্তু রাসায়নিক সার দিয়ে আমি চাষ করতাম। যখন আমাদের দেবাশিস মাইতিবাবু নিয়ে আমার মাস্টার মশাই, একে নিয়ে আমার গর্ব, কেননা আমি এর উপরে সাহেব বলেছেন যে এই কথাটা তুমি বলবে না, বাধ্য হয়ে বলতে হচ্ছি, কেন আমি কৃষির উপরে বইও রচনা করি। তো এনেও বইও বের করেছে, বের করে দিয়ে জেলাতে এসেছে। যাই হোক, আমরা চাষ করব এই জৈব, কঠিন ভাবে জৈব দেব। মাটির সঙ্গে পচা খড় মিশে দিলে মাটি ফাঁপা থাকবে, আপনা আপনি গাছ শেকড়তে সুবিধা হবে। তাহলে আমি একটা নমুনা দিলাম যে একটা ঢেঁড়স যদি বৈশাখ মাসে আমি বপন করি, তাহলে অগ্রহ মাস শেষ পর্যন্ত ফল দিচ্ছে। তো এখানে জৈব যদি না থাকে, গাছ যদি না খেতে পায়, কি করে ফল দেবে? সব কিছু জৈবতে হচ্ছে, তো আমরা সেইভাবে জৈবটা দেব। আমরা কম পয়সা এই খরচে আমরা যাব। এবারে পোকার কথা আছে। আচ্ছা, একটু ওনাদেরকে প্রশ্ন করতে দিই। হ্যাঁ স্যার বলুন না কথাটা, যে উনি তো আলোচনাটা করছেন, আপনারা তো বুঝতে পারছেন তো সেই বিষয়ে ওনার বক্তব্যটা হচ্ছে যে উনি রাসায়নিক সার করছেন, এখন জৈবর উপরে কলেজটা চলবে না, কলেজটা পাঁচ জৈব করছেন এবং জৈব সার কি কি দেন বলে দিয়েছেন। সে কলেজ করছে, কলেজ ভালো না, গোবর আর এটা দিয়ে সেটা দিয়ে
হ্যাঁ, সেটা দিয়ে- সেটা দিয়ে এটা ধর, কি আছে কলেজটা বাজে। সেটাও উনি বলবেন। এখন আপনারা একটু react ওটা খুলে করেন, দিন। ভালো হয় যে এটা কি আপনাদের মনে ধরছে যে উনি আপনাদের প্রশ্ন হবে যে আপনাদের উনি কতটুকু জায়গায় চাষ করেন কি করেন সেই কোনটা করতে হবে ভুসিটাই তো পাবেন সব দুটা এই গময় আর এই পচা, কিন্তু রাইজোবিয়ামটা এখানে পাওয়া যাচ্ছে না। খেসারি ভিসিতে রাইজোবিয়ামটা আছে। এই খোলের পরিবর্তে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা করতে পারেন শুনতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন এটা যত হ্যাঁ বেসন ব্যবহার করতে পারেন 2 কিলো বেসন এনা খেসারি খোলে যে জৈব পদার্থের প্রোটিনটা থাকে বা রাইজোবিয়ামের কালচারটি চলে আসে বেসনে আপনি রাইজোবিয়াম কালচারটা পাবেন না কিন্তু তার পরিবর্তে আপনার এখানে যদি এখানে তো মটরশুঁটি চাষও হয় না বিড়ি কলাইও হয় না কিছু কিছু করে তার মাটি আনতে হবে আপনাকে মটরশুঁটি বা এই যে বিড়ি কলাই বা মুখটা মুগের যে মাটি বা মুগের যে খোলাই মুগের গাছ পাতা শেকড় সহ ওইগুলো আনতে হবে মানে মাটিতে উপকারী জীবাণু বাড়াতে হবে নিজের পক্ষে বেসন 1 কিলো বেসনের দাম কত 40 টাকা 60 টাকা আপনি কত টাকা 10 কিলো গোবরের সঙ্গে কাঁচা গোবর 2 কিলো বেসন 1 কিলো গুড় এক জায়গায় রেখে দিন 7-8 দিন গোবরটা কাঁচা গোবরটাকে ছড়িয়ে দিন যে দেশি গোবর হলে ভালো হয় তারগুলো ছড়িয়ে দিন দিয়ে ওটাকে 1 সপ্তাহ পরে দেখবেন ওর উপরে একটা আস্তরণ পড়ে গেছে দিয়ে ওটাকে আপনি মাটি দিলেও কিন্তু একই রকম কাজ পেতে পারেন যাদের নেই বললেন আপনি হাত তুলে কি বলেন বলুন তো আপনারা অনেক হ্যাঁ, এটা আমি বললাম অলরেডি আর উনি কতটা জায়গায় চাষ হচ্ছে জিজ্ঞেস করুন ধরুন আমি 5টা বেগুন গাছ লাগিয়ে আমার নিজের ঘরে খাচ্ছি ঠিক আছে সেইটা সেইভাবে আয় করুন আপনি 1 বিঘে জায়গা একা মানুষ চাষ করি 1 বিঘে জায়গা একা মানুষ ওই চাষ করি জৈব করি এতে কি আছে আপনারা টমেটো চারা আমি রোপণ করেছি আগামী মাস আপনারা দেখবেন মাটিতেও জৈব আছে মাদাতেও জৈব আছে তার মানে আমার জলের যে কষ্টটা একটু জল দিলে আমাদের হয়ে যাচ্ছে কেন ভিজা ভিজা থাকলে টমেটো তো আপনারা জানেন যে কম রসের ফসল তাহলে একটু ভিজা জল লাগবে তাহলে কখন জল লাগবে আপনারাও জানেন যে ফুল চাপ এলে ওই গাছ 1 কলসি জল খাবে সাহেব তো আমাকে দিয়েছে মোটর কত বড় বড় মোটর দিয়েছে 10 কাঠা জায়গায় জল পড়বে কিন্তু আমার দুটো কলসি কারণ আমি গাছকে শ্রদ্ধা করি আমি কলসি জলে 1 বিঘা চাষ করি কারণ আমার তো 10 কলসির জল হলে অনেকটা জায়গা হয়ে যাচ্ছে আমার মোটরও কি হবে আর পাম্পসেরও কি হবে সেগুলো সবই করবে ইনি আমাকে মোটর দিয়েছে পাম্পসেট দিয়েছে টুলু পাম্প দিয়েছে আমার সবই করবে আর এই সাহেব জানে যে আমার দুটি করছি আর একটা 1 বিঘা জায়গা আমি কোদালে কাজ করি কিন্তু আমি পাওয়ারও নেই না আর কোনো টাকাও নেই আর এই জন্য আপনারা দেখবেন যে এই ধান চাষ রাধিকা কোম্পানি একই ক্যাটাগরি এই সন্তোষী গ্রুপের ধান 2025 সালে বের করেছে ভেন্ডা কোম্পানি রাধিকা আপনারা দেখবেন 1 বিঘা জায়গাতে কত বস্তা কম্পোস্ট সার আমি মাটিতে প্রয়োগ করেছি আপনারা সে বস্তাও দেখতে পাবেন আমি যা করছি সরাসরি সামনে দেখাচ্ছি যে এটা আমি করছি এতটা দিচ্ছি নিম সার এতটা দিচ্ছি 2 বার নিম সার দিয়েছি এবারে প্রথম দিয়েছি 1 কেজি হারে দ্বিতীয় দিয়েছি 500 হারে এবারে তার মধ্যে 10-26 সার 200 গ্রাম করে দিয়েছি ধানটা কিরকম হয়েছে আপনারা দেখতেও পাবেন হ্যাঁ 10-20 গ্রাম আছে কেন পটাশের প্রয়োজন আছে ধান যদি পটাশে কম থাকে তাহলে আমাদের ধান হালকা হয়ে যাবে সেই জন্য পটাশিয়াম দেওয়া আছে তো সেই জন্য বলছি আপনারা আমি এখানে দেখলাম ভারসাম্য ঝাঁঝি যেখানে নরেন্দ্রপুরে আমাদের ডক্টর অমরদত্ত হাজরা এই ক্লাসটা করেছিলেন আশুতোষ দাস তিনি জৈব কথায় তিনি ডক্টরের সব আয়ুর্বেদিক সব কিছু ক্লাস তিনি করেছেন এখানে যে ভাষ্য ঝাঁঝি দেখলাম এই ক্লাসটা আমি করেছি এই ভাষ্য ঝাঁঝিকে
6 মাস পচিয়ে রাখতে হবে, মানে এটা তুলে দিয়ে ছাঁকনি জালে ছেঁকে আপনারা চৌবাচ্চাতে পচিয়ে দিন, নিয়ে 6 মাস পচিয়ে তারপরে দেখবেন যে পিড়ি আর ভাস্যময় ভ্যালি কোনোটাই চিনতে পারবেন না। এটা আমাদের পয়সা খরচা হচ্ছে না। আর রাইজোবিয়াম, আমরা ঢোঁচাতে রাইজোবিয়াম থাকি, আমরা সেই ঢোঁচা চাষ করবো, তাতে এই যে ধান হচ্ছে পটাশিয়াম দিয়ে দিলে মিটে গেল, আমাদের আর খরচাই লাগছে। তাহলে আমরা কম খরচে কিভাবে করব, তার ধারাবাহিক আমাদের এই জিনিসের করে যেতে হবে। আমাদের গরু চাষ করতে হবে, আমার 4টে গরু আছে, গরু না থাকলে আমি গোবর কোথায় পাবো? খেসারি আমার 5 বিঘে চাষ হয়, সেই খেসারি বৃষ্টিতে আমি ভালোভাবে ব্যবহার করছি, রাইজোবিয়াম আছে। হ্যাঁ, সেই জন্য খেসারি বৃষ্টি আপনাদের পাচ্ছে না বলে সাহেব বলছে যে এই বেসন দিয়ে বেসনটা দিলে রাইজোবিয়াম। তো এই সাহেব রাইজোবিয়াম হাজার হাজার চাষিকে দিচ্ছে, আমি দেখছি 200 দিচ্ছে, 500 দিচ্ছে, আমার অকাল দুইয়া। তা আমার 500 কিলো কি হবে? আমার 1 কুইন্টাল দরকার, 2 কুইন্টাল দরকার। এই 2 কুইন্টাল না হলে আমার কার্যকলাপ হবে না। যেখানে রাইজোবিয়াম থাকিয়ে দেখেন এক জায়গায় দিয়ে দিলে গাছের উত্তেজনা শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তার মানে ওখানে নাইট্রোজেন আছে। হ্যাঁ, তো লিটারের কথা বলছি না, সব জায়গায় লিটার চলে না, কারণ লিটার আমি ব্যবহার করেছি, আমার সারা জীবন লিটারে কাজ, 20 লিটার 20তে চাষ করলে আমি লিটার ব্যবহার করি। কিন্তু অন্যান্য ফসলে চাষ করলে কি হয়, ধসা রোগ লাগে, আপনারা সবাই জানেন, লিটার চলে না সব জায়গায়। সেই জন্য বলছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, তাতে কি হবে, আমার পেঁপে গাছ এখনো করছে, ফল কেটে কেটে সাইকেল ভেঙে গেছে, মানে ব্যাগ সেটাও ছেড়ে গেছে, এখনো 10 কুইন্টাল পেঁপে এই গাছে আছে। এই পেঁপে আমাদের এখানেও আছে, আমি নিয়ে এসেছি, ভেবে নিয়ে এসেছি, ওল নিয়ে এসেছি, জৈব কথায় ওল 8 কেজি 500 গ্রাম হয়েছে। আমি বেশি ভাই করতে পারি, যেটা করেছি আপনাদের সামনে দেখাচ্ছি। এই জৈব কথায় 8 কেজি 500 গ্রাম এই ওল করেছি। আপনারা বড় করেন, আমাদের কালনারে পারলে আপনাদের গাড়ি গাড়ি মাল যায়, আমি সবজি দোকান আমার মার্কেটে আসি, আমার নিজের সবজি দোকান, আমি চাষ করে সেটা বিক্রি করছি নিজের হাতে, আমি দাম একটু বেশি পাচ্ছি, আমার বীজ দোকানও আছে। যাই হোক, আগে ওই প্রত্যেক বছর লাগে, আমার এবছর 100 গাছে 4 কুইন্টাল মতো ওল আমি পেয়েছি। 1 কিলো 1 কিলো 1 কেজি 1200। হ্যাঁ, 8 কেজি 500। হ্যাঁ, 8 কেজি 500 গ্রাম। আরে যে প্রশ্ন করবে সামনে এসো। আর আপনাদের চেহারাটাও দেখাচ্ছি যে বীজটা যে আমি রেখেছি, এবছরে যে বীজটা আমি সঞ্চয় করে রেখেছি, সে চারাটাও দেখাচ্ছি, বীজ সংগ্রহ মানে চারা সংগ্রহ সেটাও দেখাচ্ছি। চারাটা আপনারাও দেখবেন, 1 কেজি 1200 ভিতরে চারা। আর এই চাষটা আমার 20 বছর 1 বছর না। আর এই সাহেব নিশ্চয় মনে হয় 12 বছরের মধ্যে বোধহয় 10 বার গেছে। এই ওলটা কিভাবে আমি তৈরি করেছি, কিভাবে মাটিটা, মানে অ্যাকচুয়ালি আমার প্রথমে দিয়ে খুব সন্দেহ ছিল যে সত্যি সত্যি জৈবতে করছে কিনা, তা আমি ওই জন্য প্রায় ভিজিট করতাম। মানে প্র্যাকটিক্যাল কথা সেটা হচ্ছে যে আমরা তো চাষবাস আমরা পড়াশোনা করতে করতে এগ্রিকালচার করতে গেছি, সেখানে পড়াশোনা করেছি সব রাসায়নিক পদ্ধতিতে কি সার দিতে হবে, কত দিতে হবে, তাই ওইসব হিসাব শিখে এসেছি। তার সঙ্গে সঙ্গে এটাও জানি যে রাসায়নিক সার ভালো কাজ করে যদি জৈব পদার্থ থাকে মাটিতে যদি জৈব পদার্থ থাকে তাহলে রাসায়নিক সার ভালো কাজ করে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি। তো ওনাকে যখন বিভিন্নভাবে পরিচয় হলো, আমি ওখানে গেছি 2007 সালে, তার আগে আমি বর্ধমানে ছিলাম। 7 সালে যাওয়ার পরে পরে 9 সাল বা 10 সাল নাগাদ বোধহয় ওই কৃষি মেলা শুরু হলো। 8 সালে শুরু হলো, 8 বা 9 প্রথম কৃষি মেলা শুরু হলো ব্লক থেকে। তো সেই কৃষি মেলাতে বিভিন্ন জায়গায় যখন যোগাযোগ করে ভালো কিছু জায়গা, তখন ওনার সঙ্গে আমাদের আলাপ হলো। উনি এলাম নিয়ে এসে প্রায় আসতেন, বলতেন যে আমি জৈব কৃষি করেছি, মুখ করেছি, বা ওনার আগ্রহ দেখতাম চাষবাস নিয়ে করে। তো সেই জন্য আমরা ভিজিট করতাম। প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে এই যে ধরুন এতটা বেড়েছে ওলটা,
উনি পুরো গর্ত করেছেন, আমাদের ওটা পুরো এঁটেল মাটি এবং নদীর হচ্ছে যে সমুদ্র কাছেই, আর ওই রসলপুর যে নদী সেখানে কাছেই নদীর চর, মানে এই আগে ওটাতে নোনা জল উঠে আসতো, নোনা জল এই বর্ষাকালে নোনা কেটে যেত, তারপরে নোনা ভাবটা থাকতো, আর ওই নদীর জল উঠে অনেক সময় ওই বাঁধ না উঠে নোনা জল উঠে আসতো। কিন্তু বাড়ি ঘর উঁচু উঁচু জায়গাতে ওনারা করতেন কি, যে খুব পরিশ্রম করে চাষ করতে হয় এবং পুকুরে বৃষ্টি জল ধরে রাখতে হয়। এই যে কলসি ব্যাপারটা কেন আসছে, কারণ হচ্ছে যে আপনি ইচ্ছা মতো জল ব্যবহার করতে পারবেন না, আপনার পুকুরে যেটুকু জল আছে ওইটুকু জল নিয়ে আপনাকে চাষ করতে হবে। আপনি যদি মেশিন চালিয়ে দিয়ে পুকুরে ছেড়ে দেবেন, দিয়ে জল এদিক ওদিক নষ্ট হয়ে গেল, তো পরবর্তীকালে আপনি সেটা নিয়ে করতে হবে। এই জন্য কলসিটা ওরা অ্যাডাপ্ট করে দেয় তখন থেকে। তো সেই জন্য এই হোলটা কেন হলো, হোলের গর্তটা করে গর্তের মধ্যে পুরো জৈব ভর্তি করে দিয়েছে, গর্ত বেশ বড়। হ্যাঁ, দুটো পুকুর আছে আমার, দুটো পুকুর। এই জন্য আরেকটা যেটা হচ্ছে যে ওই যে অসময়ে ধনে বীজ, ধনে চাষটা, ওইটা একটু বলে দিন ভালো হয়। যে কি আমার এটা অবাক লেগেছিল, আমি বারে বারে প্রশ্ন করি বা ফোন করি, আমি এগুলো আমি অ্যাকচুয়ালি কাউকে যখন কোনো কিছু রেকমেন্ড করবো বা বলবো, আমি নিজে স্যাটিসফাইড না হলে বলতে গেলে মানুষের সঙ্গে মিথ্যাচার করা, আমি মিথ্যা করতে চাই না। ওই জন্য আমি বারে বারে গেছি ওখানে জায়গাতে, রিসেন্ট আমি যাবো বলে গেছিলাম, কিন্তু সময় করতে পারিনি, ফিল্ডে যেতে পারিনি, গেছিলাম এখানে চলে আসার পরও গেছিলাম একবার, সময় পাইনি। আমি ফোনে খোঁজ নিতাম এবং ওখানে ভিডিওগ্রাফি করার জন্য লোককেও পাঠিয়েছিলাম। এনিওয়ে, তো উনি যেটা করছেন রিসেন্ট, যে অসময়ে করার জন্য আমি দেখেছি আবার এখানে পশ্চিম মেদিনীপুরে বেলদার কাছে এটা পলি হাউস করতে হয়েছে। ধনে পাতা যে এখন বাজারে সবসময় পাওয়া যাচ্ছে, তার নতুন জাত বেরিয়েছে যে গরমেও সেটা হয়, কিন্তু সেটাকে পলি হাউস করে খরচ করে করছে। তার পলি হাউস করেও পালং আর ধনে রোগ পোকা আটকানো যাচ্ছে না, কিন্তু উনি করেছেন যে পদ্ধতিতে, একটু শুনুন, যেটা ধনে পাতা মানে কম গ্রীষ্মকালের থেকে কত হয়ে আসছে। মোটামুটি কথা হচ্ছে এই কম্পোস্ট যদি নিম থাকে তাহলে পোকা আক্রমণ কম। তা এই সারে কত হাজার টাকা আমাকে দিয়েছে তা আমার জানা নেই। আমার 5 বিঘে জায়গা, দুটো পাকা বাড়ি, 18 লক্ষ টাকা দিয়ে আমি বাড়িও করেছি। তো এই সাহেব ক লক্ষ টাকা আমাকে দিয়েছে, তাও আমার মানে ইউটিউব চ্যানেলে শুধু 3টা সার্টিফিকেট ছিল, 10,000 টাকা চেয়ে 3টা আমি দিয়েছি। তো উনি আমাকে চাষের জন্য যাবতীয় যা খরচ সারা জীবন যতদিন ছিলেন তিনি আমাকে দিয়েছেন। আপনি যে বইগুলো লিখেছেন আর আমি যে বইটা রচনা করেছি 17টা চাষের উপরে, এই প্রথমত আলু, তারপরে বেগুন, এই টমেটো, মোটামুটি পটল আর তরমুজ ছাড়া সমস্ত বই আমি রচনা করেছি। আর ইনি পুরী চাষের উপরে বইটা বের করে দিয়েছেন 2020 সালে। আর বাকি বইগুলি এই সাহেবের কাছেও আছে, আমার কাছেও আছে। তো আমার কাছে যে বইগুলি আমাদের কৃষক ভাইরা 1000-1200 মতো নিয়েছে আমার কাছে তো সব কিছু রেকর্ড আছে, থাকলে তাদের দিচ্ছি। তো তাদেরকে বলছি, বই দিলেও বলছে যে আমাকে তো সেটাও বলে দিচ্ছি। তো আমরা যে চাষ করছি করে ভালো করছি, কিন্তু অপরকে বলছি না, কিন্তু না, আমরা সারা জীবন বেঁচে থাকবো না। আমরা সবাই পৃথিবীতে এসেছি, একদিন আমাদের চলে যেতে হবে। আমি একজন যে চাষি, চাষ করে অপরকে বলছি এইভাবে করো, তাহলে আমি নদিয়া বলতে গেছি। অনেক অনেক চাষি ভাই আছে ভালো চাষ করছে, অথচ অপরকে বলছে অন্যটা। তো না বন্ধু, এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ আমি যদি শিখি, অপরকে যদি সে শিক্ষা দান করি, সেই শিক্ষার মূল্য হচ্ছে সেই। কারণ আমাকে নদিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলো, আর আমি যদি চুপচাপ ঘরে এসে আমারটা আমি সাথে নিলাম, আমার বন্ধুদের কিছু বলতে পারলাম না, সে শিক্ষার কোনো মূল্য নেই, আর সে শিক্ষার কোনো দাম নেই। সেই কারণে বলছি, আমি যে শিক্ষা করেছি, আমাকে যিনি পদ দিয়েছেন দেবাশিস মাইতি বাবু, আমাদের মাস্টারমশাই, আপনারা ফেসবুকেও যার নাম আমি বলছি আপনাদের, এবং প্রত্যেকটি বইয়ের উপরে যে বের করেছি তার ভূমিকা আমি বলছি।
প্রথম এডিশন, সেকেন্ড এডিশন এবং কৃষি দপ্তরের মাধ্যমে দেবাশিস বাবু যে বই বের করেছেন তিনারও লেখা আমি দেখিয়েছি, আপনারা দেখবেন। আপনারা বড় চাষি, আচ্ছা ওইটা একটু বলে দিন না, ওই যে ধনে চাষটা যেটা হচ্ছে গিয়ে অনেক ধরে ধনে পাতা লাগাচ্ছে। হ্যাঁ এই যে ধনের পাতার ব্যাপারটা, হ্যাঁ এটাকে 3 ইঞ্চি বেশি মাটি করা যাবে না, কারণ বেশি গভীর করলে ও রস কমে হয়, আপনারা জানেন যে রস কমে হয়। তো এই কম্পোস্ট সার মাটির সঙ্গে পাইল করে বীজটা দেবেন এবং এর নিচে দেখবেন যে কালো রঙের একটা ছিটা দাগ হয়ে যায়, সেটা রস বেশি টেক হয়, যাতে উঁচুতে করা হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। কেননা অনেক অনেক ফসল আছে আপনারা জানেন যে লঙ্কা, টমেটো, হ্যাঁ তারপরে শসা, এইসব জিনিস খুব কম রসে হয়। আমরা যদি বেশি রাসায়নিক সার দিয়ে দেই দেখবেন গোড়া ফেটে গেছে, তার মানে ও সার সহ্য করতে পারছে না, গোড়া ফেটে পুঁজ বেরোচ্ছে। সেই কারণে আগে জানতে হবে কোন গাছ কতটা শেকড় দেয়, কোন গাছ কতটা জল দেয়। আমার 35 বছর কেটে গেল এই শিক্ষাটা করতে, যে কোন গাছ কতটা জল খায়, কতদিনে ফুল আসে এবং কতদিন ফল দেয়, সবটা ডিটেইলে আমি লিখে গেছি। যারা আপনারা বড় বড় চাষি, আপনারা চাষ করছেন, কিন্তু আমাদের 23টা জেলা ট্রেনিং কিন্তু নদিয়া পর্যন্ত কেউ পায়। তারা কি করেছে না, রাসায়নিক সার দোকানে গেল, যেটা 10 দরকার গোমর দিয়ে দিল, কেননা জানে দোকানি জানে যে গোমরটা দিলে ভালো কাজ করবে। তারপরে যে নাইট্রোজেন বেড়ে গেল, ফল যে পড়ে গেল, সেটা ভাবা হলো না। সেই কারণে বলছি আমরা রাসায়নিক সার দেব, আমরা জৈব আগে বেশি করে দেব, তারপরে রাসায়নিক সারটা কত পরিমাণ লাগবে আপনি আপনারা জেনে নিতে পারবেন। তার আগে আমরা যদি তোমাদের মাটি দেখলাম, আমাদের মাটি চেয়ে অনেক উন্নত মানের মাটি, কিন্তু তোমাদের মাটি জাম হয়ে যাচ্ছে, জল দিলে তাড়াতাড়ি জাম হয়ে যায়। সেই জন্য পচা খড় যদি মিক্স থাকে এই ঘটনা ঘটবে। আর একটা কি না, পচা খড় উপরে যতটা পারো বিছিয়ে রাখবে। আপনাদের যে বিঘা বিঘা চাষ হচ্ছে ঘাস, এই ঘাসটা কিন্তু আর হবে না। আমার 30 টন খড় গেছে, কেন? আমি যেরকম মাটিতে দিয়েছি সেরকম উপরে দিয়েছি। তার মানে আমার যে একটা মানুষ যদি 1 বিঘা চাষ করে বাজারে বিক্রি করতে হচ্ছে, আবার চাষ করতে হচ্ছে আমার 11 জন ফ্যামিলি, সাহেব জানে আমার 11 জন খেতে, তাহলে আমার 11 জনের ভরণ পোষণ জোগাড় করতে হচ্ছে। বাকি আমার 5 বিঘে ধান চাষ আছে, ধান চাষ করছি এবং খেসারি কৃষি করছি, আলু চাষ করি, সব রকম চাষ করি। প্রত্যেক বছর আমি সারা বছর চাষ করতেই থাকি। তো খাওয়া হলো, বাকিটা আমি সবজি দোকানে আমার নিজের আছে বিক্রি করলাম। বীজ দোকানও উন্নত মানের বীজ আমার কাছে আছে। যে ভাইরা ঘোষণা তুমি একটু ভালো, সব এলাকাতে জেনে গেছে, আর তুমি একটু ভালো বীজ আমাদের দাও। তো সেরকম বীজ ব্যবসা, ছোটখাটো একটা বীজ ব্যবসাও আছে। তো সেই কারণে বলছি এই ভাষণ ঝাঁঝি আপনারা না ব্যবহার করলে বুঝতে পারবেন, পুরো পিড়ির মতন হয়ে যাবে। দাও পিড়ি, এরকম আপনারা কফির সঙ্গে আপনারা পিড়ি দিচ্ছেন 40 টাকা কেজি, তো আমি এটার সঙ্গে যদি পিড়ি 500 গ্রাম মিশিয়ে দিই, তাহলে মানটা বেড়ে যাচ্ছে 80 টাকা। তাহলে আমরা কম খরচে কিভাবে করবো? কম খরচে করতে হলে এটা আমাদের, আর মাটিটা যে উন্নত মানের থাকবে। আমাদের রাসায়নিক সার দিয়ে সাহেব বলেছিল, স্যার একটা জায়গাটা আমি 20 বছর লাগাচ্ছি, তাহলে এখানে মাটি নষ্ট হচ্ছে না কেন? ডিএপিতে আছে অ্যামোনিয়াম সালফেট এবং ট্রিপল ফসফেট, কি করছে মাটিটা কুড়ো করে দিচ্ছে। তাহলে যদি কুড়ো হয়ে যায়, আগামী দিনে দেখবেন সে মাটিতে আর একটু গোল হয়ে যাচ্ছে। তাহলে মাটি যদি আমার ঠিক থাকে, আমি বছর বছর সেই জায়গায় চাষ করতে পারবো। সেই জন্য 10-26 সারটা কি আছে, 10-26-26, মানে 10% মাত্র নাইট্রোজেন আছে। খুবই রিয়াক্ট করে না। আমি যদি 10 গ্রাম কিছু দেই, তাতে মাটি কিছু হবে, তার মানে অতিরিক্ত জৈব অম্ল আছে।
জৈবটা এত পরিমাণে দিতে হবে আপনা আপনি গাছ লাফিয়ে উঠবে। আপনারা দেখবেন ওর গাছ সার্কুল হয়ে গেছে, তার মানে কি নাইট্রোজেন ভাগ বেড়ে গেছে। তাহলে আমাদের পটাশ দিতে হবে, পটাশ না দিলে পারবে না। আমরা সবাই জানি, আমরা যে আপনারা বসে আছেন হয়তো দেখা যাবে আমার চেয়ে অনেক অভিজ্ঞতা আপনাদের বেশি আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আমরা তো চাষ করছি, হাজার হাজার মানুষের হাতে তুলে দিয়েছি। দাদা বলেছিল যে আমরা ছোট নয়, আমরা কলকাতা নরেন্দ্রপুরে বা নদিয়া গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই এলাকার লোককে কিরকম সম্মান দেয়, জানি যে কি খাবে কি না হবে সেটা আগে তত্ত্বাবধান। তো আমরা চাষ করে হাজার হাজার মানুষের হাতে তুলে দিচ্ছি, তো আমরা ছোট হবো কেন? আমরা গর্বিত বিষয় যে আমরা চাষ করছি বলে অন্যরা খেতে পাচ্ছে। তো আমরা চাষ যে করব, মাটিটা আমাদের সুরক্ষিত রাখতে হলে আমাদের জৈবটা বেশি পরিমাণে দিতে হবে, কম খরচে। যে জৈবটা আমরা অনেকে দেখছি খড় তুলে দিলে তাকে ক্যালসিয়াম পাবে, আর কি পাওয়া যাবে? এতে এই খড়ে আছে শুধু ফসফেট, এই ফসফেট থেকে আমরা নাইট্রোজেন পাবো। আর এই তিনটি সার যে আমি বললাম, ধানের চাষে দ্বিতীয় অধ্যায় উপাদানের কথা আমি বলে গেছি যে 10টি উপাদান মাটিতে দরকার হয়: জিঙ্ক, কপার, বোরন, ম্যাগনেট, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম 10টা। কোথা থেকে পাবো? এই 10টা গুরুত্বপূর্ণ আমি বলে গেছি। এই জিনিসের উপরে সব কিছু আছে, 10টা আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সব কিছু এই জিনিসের উপরে আছে। এবং যেটা বললাম রাইজোবিয়াম, যে সরকার থেকে আমাদের যে রাইজোবিয়ামটা দেওয়া হয় তাকে কালেক্ট করে সাহেব অনেকবার আমাদের দিয়েছে, স্যার এইটুকু রাইজোবিয়াম কি করে বলে মশা দিয়ে তো এতটা চাষির মধ্যে অ্যালোনমেন্ট হয়েছে, আমি 1 প্লেট দেওয়ার কথা তোমাকে নাহলে 3 প্লেট তিনি আর কি করবে? তো সেই জন্য রাইজোবিয়াম ভুলসেতে আছে, হেসারি ভুষিতে আছে। তো যেখানে রাইজোবিয়াম বেশি আছে গাছের উত্তেজনা সেখানে বেশি হবে। তার গোমরতে ফসফেট আছে, ফসফেট আপনারা ট্যানে নিয়েছেন, নিশ্চয়ই জেনেছেন যে 1 কেজি যদি ফসফেট ইউজ করা হয় 250 গ্রাম নাইট্রোজেন পায়। তাহলে এইখানে গোমরতে ফসফেট আছে, ফসফেট থাকলে আমরা নাইট্রোজেন পাবো। আর হেসারি ভুষিতে রাইজোবিয়াম আছে, আর পচা খড়েও এই ফসফেট আছে। আর কিছু কিছু পটাশ এই সারের মধ্যে রয়েছে, সীমাবদ্ধ। যখন দেখবে যে গাছ তো বলবে যে না ঊর্ধ্বগামী হয়েছে, আমাকে কিছু পটাশ দিতে হবে, তখন গাছ বলবে, আমার কথা নয়, আপনাদের কথা না, গাছ বলবে সব কিছু। তো এই কথা আপনাদের বললাম। তো ঠিক আছে, আপনারা আর কিছু বলে কিনা স্যার এইভাবে আপনারা করবেন। আপনারা বলতেই পারেন, বলতে না পারেন বা কিছু বলতে চাই বলুন। আমি তো আপনাদের মতো একজন কৃষক। মানে আমি বলছি ওনার কথাগুলো নিশ্চয়ই বোধগম্য হয়েছে আপনাদের। আমাদের উদ্দেশ্য ছিল এইখানে এই পানা এই কচুরি পানা যেগুলো ফুটে আছে, কচুরি পানা যেগুলো শশা ঝিঙে কুকুর হয়ে গেল কেন? ওইটা সাদা মাছি। হ্যাঁ ওষুধ দিয়ে দিতে হতো। হ্যাঁ, এই ওষুধ জৈব ওষুধ আছে। এই ওষুধটা আমেরিকান কোম্পানি বের করেছে যোদ্ধা, আর ধোকার জন্য বের করেছে খতিয়া খতিয়া। শিম মাছটি সাদা হয়ে যাচ্ছে কেন? হলদে হয়ে যাচ্ছে কেন? ওইটাই তো বলছে। শিম মাছটা হলদে হয়ে যাচ্ছে। এটা তো একটা ব্যাকটেরিয়া যোগ করেছি। আপনারা এই মাটিতে এত পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার হয়েছে, সেখানে কি হয়েছে না মাটি খারাপ হয়ে যাচ্ছে, সেখানে আপনি ব্যায়াম উৎপন্ন হবেই। আর সাইড দিকে যদি রাসায়নিক ওষুধ বেশি ব্যবহার করা, দেখবেন যে এক সাইড ফুলে যাচ্ছে, এক সাইড শুকে যাচ্ছে। তো সেই জন্য জৈব তো ওষুধ বেরোয়েছে। এই যে আমেরিকান কোম্পানি বের করেছে যোদ্ধা, সাদামাছির জন্য যোদ্ধা, আর খতমা যে ওষুধটি বের করেছে টোকা ছড়ার জন্য জৈব, এবং
গোড়ার যে শেকড় আমাদের দেখা যায় শুকে যায়, অনেক সময় গাছ মরা যায়, সেটা বের করেছে রক্ষা, 3টা জিনিস বের করেছে। আর 10,000 পিপিএম নিম বের করেছে, সেটাও আপনারা 10,000 করে দিবেন। আমাদের যে নিমটা এই জৈব সার, জৈব ওষুধের সঙ্গে যে নিমটা ব্যবহার করা হয়, সেটাও আমেরিকান কোম্পানি বের করেছে এই জৈব ওষুধ। আপনারা সেটা করবেন, রাসায়নিক ওষুধটাকে আপনারা কম করবেন। তাহলে এখানে যে সাইফার গাছ বা কি ওষুধটা এখন ভালো কাজ করছে, সেটা দিলে দেখবেন যে গাছ লাল হয়ে যাচ্ছে, সাইড ইফেক্ট হচ্ছে। এই ওষুধগুলো কিন্তু যত বেশি ব্যবহার হবে তত গাছের ফল কম হবে। তো আমরা যদি জৈব ওষুধটা ব্যবহার করি, তাকে হয়তো দেখা যাবে রাসায়নিক ওষুধের যে কম কাজ করবে, সেটা আপনাদেরও বলছি যে একটু ভালো কাজ করবে তা নয়, কিন্তু আমাদের সাইড ইফেক্টও আসবে না। আমাদের যে ফলনটা দেওয়ার কথা, যতদিন দেওয়ার কথা গাছ, সে ঠিক দিয়ে দেবে। তো এইভাবে জৈব ওষুধটা আমরা ব্যবহার করি। রক্ষা বেরিয়েছে, যোদ্ধা বেরিয়েছে, ফটোয়া বেরিয়েছে, অনেক ওষুধ বেরিয়েছে। আর 10,000 পিপের নিমটা আপনাদের সঙ্গে সবসময় থাকবে। পরে গাছের নিমটা দিলে সবসময় নিমটা যে থাকবে। প্রবলেমগুলোর কথা আমরা বলছেন, সেই প্রবলেমগুলো কোনো রোগ বা কোনো পোকা বা গাছের ওভারঅল গ্রোথের এবার যদি শুকনো হয়ে যাচ্ছে গাছ, বলছেন গোড়াতে হয়তো কোনো রোগ লেগেছে, এগুলো। হ্যাঁ, তো আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে একটা টোটাল ম্যানেজমেন্ট। আমরা চাইছি একটা টোটাল ম্যানেজমেন্ট, মানে একটা প্রবলেম হয়েছে তার জন্য একটা নির্দিষ্ট কিছু আমি করলেই সেটা সমাধান হয়ে যাবে, কিছুটা রক্ষা করতেই হবে সেটা দিয়ে, সেইটা মাথায় থাকবেই। কিন্তু একদম প্রথম থেকে আমাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে গাছের একটা টোটাল ম্যানেজমেন্ট আমি কিভাবে করতে পারি যাতে আমার রোগটা কম আসতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এর বক্তব্য আমাদের। সেক্ষেত্রে আপনারা যে যদি রাসায়নিক কীটনাশক বা রোগনাশক দেন, এমন কোনো ক্ষতি নয়, কিন্তু তার আগে আপনাকে দু একবার নিম জাতীয় স্প্রে করতে হবে, বা আমরা ফাঙ্গিসাইড কমন ফাঙ্গিসাইড আমরা আগে ব্যবহার করতাম, ম্যানকোজেব হ্যাঁ। বা ভ্যারিস্টিন, যেটা আমরা